25 জুন 2026 লক্ষ্মীপুরের রায়পুরে ভাড়া বাসায় একটি নিঃস্ব বিধবার ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করা হলো 4 তাজা প্রাণকে। স্বামী আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। 3 মেয়ে ও 1 ছেলেকে নিয়ে কোনো রকমে টিকে ছিল মা। সেই মা আর নেই, সেই মেয়েগুলোও নেই। আর হত্যাকারী এক হিন্দু যুবক। এই হত্যাকাণ্ডের মূল হোতা হিন্দু যুবকের নাম অন্তর মজুমদার। পেশায় ভাসমান ফল বিক্রেতা। সে নোয়াখালীর সুবর্ণচরের সন্তান। তার নাপাক হাতে মুহূর্তেই শেষ হয়ে যায় 1 মা ও 3 মেয়ে। 40 বছর বয়সী শাহিনুর বেগম, ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজের মেধাবী ছাত্রী 21 বছর বয়সী সাইমা আক্তার, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী 17 বছর বয়সী ইকরা বেগম এবং 4র্থ শ্রেণীর শিশু মাত্র 10 বছর বয়সী শিফা আক্তার। কিন্তু প্রশ্ন রয়ে যায়, লক্ষ্মীপুরের এই 4 হত্যার ঘটনাটি কি বিচ্ছিন্ন কোনো ঘটনা? এই বাংলার মাটিতে আজ যা ঘটছে তার একটি রোডম্যাপ আছে, একটি নীল নকশা, এবং সেই নীল নকশার নাম অখণ্ড ভারত। সম্প্রতি ঘটে যাওয়া সকল ঘটনাকে নিয়ে ছক আঁকলে আপনার নিকটতা পরিষ্কার হয়ে উঠবে। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা, মোট জনসংখ্যার মাত্র 6.4% হিন্দু, 92.48% মুসলিম। এই সংখ্যালঘুর স্বল্প জনপদে হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ রাম মূর্তি, 22 কোটি টাকার প্রকল্প। আর উদ্বোধন করেছে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। সেই একই পলাশবাড়িতে 50 ফুট উঁচু কৃষ্ণমূর্তির উদ্বোধনেও এসেছে সেই একই ভারতীয় কূটনীতিক। গীতা মহোৎসবেও এসেছে। কিন্তু প্রশ্ন হল, বাংলাদেশের একটি মন্দিরের অনুষ্ঠানে বারবার ভারতীয় কূটনীতিক কেন? আরও প্রশ্ন হল, কেন এই বিশেষ ভৌগোলিক স্থান? কারণ পলাশবাড়ির অবস্থান। মানচিত্রে দেখুন। ভারতের সামরিক বিশ্লেষকদের নথি ও ভিডিওতে যে কৌশলগত রেখা বরাবর রংপুর বিভাগ দখলের কথা উঠে আসে, এই মূর্তি সেই রেখাতেই। চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর যদি অবরুদ্ধ হয়, তবে ভারতের উত্তর পূর্বাঞ্চল মৃত। সেই মৃত্যু ঠেকাতে রংপুর দখলই তাদের প্ল্যান বি। এই প্রেক্ষাপটে পলাশবাড়িতে বিশাল স্থাপনা, ভারতীয় কূটনীতিক উপস্থিতি, এটা কি কাকতালীয়? বিতর্কের মুখে কার্যক্রম সাময়িক স্থগিত হয়েছে বটে, কিন্তু প্রশ্ন থেকে যায়, এই 22 কোটি টাকা আসছে কোথা থেকে? গোয়েন্দা সংস্থা কি এই স্পর্শকাতর ভৌগোলিক বিন্দুতে একের পর এক বিশাল স্থাপনার অর্থায়নের উৎস খতিয়ে দেখেছে? এরপর আসুন সীমান্তে। হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট বলছে, মাত্র 1 জুন থেকে আজ পর্যন্ত বিএসএফ 21বারেরও বেশি চেষ্টা করেছে 200রও বেশি মানুষকে শিশুসহ বাংলাদেশে পুশিন করতে। পঞ্চগড়ে 75 ঘন্টার যুদ্ধংদেহী পরিস্থিতি। কাঁটাতার কেটে রাতের অন্ধকারে মানুষ ঠেলে দেওয়া। কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁওয়ে বিজেপি বারবার ঠেকিয়েছে। 8 থেকে 11 জুন দিল্লিতে 57তম বিজেপি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে। বিএসএফ পুশিনের অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু সাক্ষীরা বলছেন চোখের সামনে দেখেছেন। এই হলো প্রতিবেশীর ভালোবাসা। আর এই মুহূর্তে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলছে, ভারত ও বাংলাদেশ এক হয়ে যাবে। এক হয়ে যাবে? বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এটা কি নতুন করে মনে করিয়ে দিতে হবে? এসব ঘটনাই অতি সাম্প্রতিক। এসব থেকেই বোঝা যায় অখণ্ড ভারত প্রজেক্ট বাস্তবায়নে দিল্লি কিভাবে কোমর বেঁধে নেমেছে। সে এদেশের মুসলিমদের ওপর চাপিয়ে দিয়েছে বছরের পর বছর তাদের হাতে পোষা মগ ধোলাইকৃত উগ্র হিন্দুদের, যারা গেরুয়া পতাকা নিয়ে গেঁড়ে দিচ্ছে স্বাধীন বাংলায়, যা ওপেন চ্যালেঞ্জেরই নামান্তর। যারা ধর্ষণ করছে মুসলিমবঙ্গের শিশু কিশোর থেকে সব বয়সী নারীদের। আর এসবেরই ধারাবাহিক ঘটনা ছিল লক্ষ্মীপুরের এই 4 হত্যা। ভারত তার লক্ষ্য অনুসারেই কাজ করছে, কিন্তু আমরা কি করছি? 1757 সালে পলাশীর প্রান্তরে বাংলার পতন হয়েছিল বাইরের শত্রু দিয়ে নয়, ভেতরের বিশ্বাসঘাতক দিয়ে। আজও তাই। এই দেশে এমন রাজনৈতিক দল, মিডিয়া হাউস, ফ্যাক্ট চেকার, অ্যাক্টিভিস্ট, ইনফ্লুয়েন্সার রয়েছে যারা মুসলিমদের ভূমিতে মুসলিমদেরই কালেমার পতাকা টাঙালে জঙ্গি বলে ঝাঁপিয়ে পড়ে। এই নিরীহ ঘটনাকে খুব বড় করে হাইলাইট করে। বিচ্ছিন্ন কোনো মুসলিমের অপরাধকে পুরো মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে লেলিয়ে দেয়।
পাগলা কুকুরের মতো ডিহিউম্যানাইজ করতে থাকে, দিল্লির এজেন্ট ট্যাগ দেয়। কিন্তু এই দেশেই যখন উগ্র হিন্দুত্ববাদীদের প্রতীক গেরুয়া পতাকা উড়ে বেড়ায়, তখন তাদের কলম থেমে থাকে। রংপুরের কৌশলগত ভূমিতে ভারতীয় কূটনীতিকের উপস্থিতিতে 22 কোটি টাকার মূর্তিতে তারা নিশ্চুপ। উল্টো নিজ কর্মীদেরকে সেসব নিয়ে অ্যাক্টিভ হতে কঠোরভাবে নিষেধ করারও গুঞ্জন শোনা যায়। বিএসএফের পোষেন শিশুসহ মানুষকে ঠেলে দেওয়া নিয়ে ফ্যাক্ট চেকার অ্যাক্টিভিস্টরা খুবই দায়সারা। নতুন কমিশনারের এক হয়ে যাওয়ার কৌশলী বক্তব্য তারা চতুরভাবে এড়িয়ে গেছে। এই চুপ থাকাটাই তাদের আসল পরিচয়। আজকের এই ভিডিওর শেষে আপনাদের জন্য একটি ছোট্ট নাগরিক চ্যালেঞ্জ। আপনি হন ডিটেকটিভ, খুঁজে বের করুন 2026-এর মীর জাফরদের। লিটমাস টেস্টটা সহজ, মাত্র 3টি প্রশ্ন করুন। প্রথম প্রশ্ন, পলাশবাড়ির রামমূর্তিতে ভারতীয় হাইকমিশনারের উপস্থিতি নিয়ে কে কি বলেছে, কতটুকু বলেছে, নাকি চুপ? দ্বিতীয় প্রশ্ন, বিএসএফের পোষেন সীমান্তে শিশুদের ঠেলে দেওয়া, হিন্দু কর্তৃক নিরীহ মুসলিমদের হত্যা ধর্ষণ, এ নিয়ে কারা কতটা সরব, গেরুয়া পতাকা উড়ানো নিয়ে কার প্রতিক্রিয়া কেমন? তৃতীয় প্রশ্ন, কোন মুসলিমের নিরীহ কাজ, কালেমার পতাকা, টুপি দাঁড়ি ইসলামী বক্তৃতা, এসব নিয়ে কে কতটা উত্তেজিত হয়েছে, কত দ্রুত জঙ্গি ট্যাগ দিয়েছে? যে যত বেশি প্রশ্ন 1 ও 2 3 চুপ আর প্রশ্ন 3 সরব, সে তত বড় দিল্লির দালাল, সেই 2026-এর মীর জাফর। এই কোষ্ঠী পাথরে যাচাই করুন আপনার পছন্দের মিডিয়া, ফ্যাক্ট চেকার, ইনফ্লুয়েন্সার, রাজনৈতিক দল। ফলাফল নিজেই বুঝবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। হে মুমিনগণ, তোমরা আমার শত্রু ও তোমাদের শত্রুকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। শত্রু চেনার প্রথম শর্ত সত্য জানা, আর সত্য জানার প্রথম শর্ত চোখ খোলা রাখা। মীর জাফরদের কারণে স্বাধীন বাংলার সূর্য একবার ডুবেছে, সেই কলঙ্কের ইতিহাস আমাদের জানা হয়েছে। অতএব দ্বিতীয়বার কিছুতেই আমরা মীর জাফরদের হাতে এই ভূমির সার্বভৌমত্বকে খুন হতে দিতে পারি না। আর মুমিন এক গর্তে 2 বার পড়ে না। অতএব দ্বিতীয়বার কিছুতেই আমরা মীর জাফরদের হাতে এই ভূমির সার্বভৌমত্বকে খুন হতে দিতে পারি না। আর মুমিন এক গর্তে 2 বার পড়ে না।